বীর মুখ থেকে ফিডা সরিয়ে খুব আত্মবিশ্বাসের সাথে বলল, এগুলো মিষ্টি, মিষ্টিতে প্রোটিন আছে। বেশি বেশি মিষ্টি খেলে আমি অনেক বড় হব। চড়ুই ঘাড় দুলিয়ে তার নিজের স্টাইলে বলল, আমিও মিল্ক খাই, কিন্তু এভাবে না। আমি বড়দের মতো মগে করে টক টক করে খাই। শোরুমে মোটামুটি ভিড়। এক মধ্যবয়স্ক দম্পতি ফ্রিজ কিনতে এসেছেন। পুরো শোরুম ঘুরে ঘুরে ফ্রিজ দেখছেন তারা। তাদের পেছন পেছন মটুসিও হাঁটছে। কোন ফ্রিজের কেমন কার্যকারিতা, ওয়ারেন্টি কতদিনের তা বুঝিয়ে বলছে সে। দম্পতিটিও নিজেদের মতো প্রশ্ন করছেন। মটুসিকে সেগুলোর উত্তর দিতে হচ্ছে। তখনই রুমু পিছন থেকে এসে মটুসির হাত ধরে একটু সাইডে টেনে নিল। নিচু স্বরে বলল, মৌ, তুমি এখনো এখানে? চড়ুইকে না নিতে যাবে বলেছিলে? কাস্টমার আছে তো, খলিল ভাই বলল পরে যেতে। আহা, তুমি আবার খলিল ভাইয়ের পারমিশন নিতে গিয়েছো? তাহলে জেনে রাখো, আজ আর মেয়েকে পিক করা হবে না তোমার। কাস্টমারের যাওয়া আসা লেগেই থাকবে এখন। তাহলে কি করব এখন? 12টা তো বাজতেই চললো। যেতে চাইলে এক্ষুনি চলে যাও, আর বলে যাওয়ার দরকার নেই। কি বলছো? পরে যদি কিছু বলে? কি আর বলবে, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, তুমি তাহলে একটু সামলে নিও। আচ্ছা যাও, দেরি করো না কিন্তু। মটুসি গোডাউনে গিয়ে দ্রুত কোম্পানির টি শার্টটা খুলে গলায় জর্জেট ওড়নাটা জড়িয়ে বেরিয়ে পড়ল। বেলা তখন প্রায় 12টার কোলে। কুয়াশার পর্দা চিরে আকাশে হালকা রোদের ঝিলিক দেখা যাচ্ছে। স্কুলের চারপাশ জুড়ে ছুটির ঘন্টার আগ মুহূর্তের চিরচেনা কর্মচাঞ্চল্য। প্রধান ফটকের সামনে অভিভাবকদের ভিড় উপচে পড়ছে। রিক্সা, প্রাইভেট কার আর বাইকের জটলার সরগরম হয়ে উঠেছে সামনের পুরো রাস্তাটা। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে স্কুল অভিমুখী বোরাক শিকদার। একই সাথে জরুরি এক কলে ব্যস্ত সে। বা কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে অনর্গল কথা বলে চলেছে ফোনের অপর পাশের ব্যক্তিটির সাথে। এদিকে গাড়ির স্পিডও কিছুটা হাই। হাতে সময় একেবারেই কম। ভিড়ের স্কুল ছুটি হলো বলে। কেবলমাত্র ছেলেকে সারপ্রাইজ করতে, ছেলের মুখের এক চিলতে হাসি দেখতে বহুত ইম্পর্ট্যান্ট কাজ ছেড়ে ছুড়ে ছুটে আসছে সে। কিন্তু তার কাজ যেন থামবার নয় কিছুতেই। ড্রাইভারকে আসতে মানা করেও কি যে এক মুসিবতে পড়েছে সে। স্কুলের সামনে লোক সমাগম দেখে এক প্রকার তাড়াহুড়ো করেই গাড়িটা রাস্তার একপাশে সাইড করতে গেল বোরাক। ফোনের দিকে মনোযোগ দিতে গিয়ে এদিকে খানিক বেখেয়ালি হয়ে পড়ল সে। লুকিং গ্লাসে পেছনের অবস্থা না দেখেই রিভার্স গিয়ারে গাড়িটা সামান্য ব্যাক করলো। ঠিক সেই মুহূর্তেই কিছু একটা খটকা লাগলো তার। মুহূর্ত খানেক একইভাবে বসে থেকে কিছু আন্দাজ করার চেষ্টা করলো। ওহ শিট! ইয়ারবাডটা খুলে সিটে ছুঁড়ে দিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে পেছনের দিকে ছুটে গেল বোরাক। যা ভেবেছিল তাই, বাইকসহ একটা মেয়ে হেলে রাস্তায় পড়ে আছে। বোরাক দ্রুত মেয়েটির দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে অপরাধী তবে বিনয়ী কণ্ঠে বলল, আই এম সো সরি। আপনি ঠিক আছেন? এদিকে মটুসি চোখ মুখ শক্ত করে বোরাকের দিকে তাকিয়ে আছে। নড়ছেও না, চড়ছেও না, উঠছেও না। চোখ দিয়ে আগুন ঝরছে তার, যেন তাকিয়ে ভস্ম করে দেবে আস্ত বোরাক শিকদারকে। ইতিমধ্যে আশেপাশের দু একজন পথচারী এসে স্বভাব মতোই তাদের ঘিরে ধরেছে। মটুসিকে অনরুদ্রমূর্তি হয়ে থাকতে দেখে ভুরু কুচকালো বোরাক। ওর পলকহীন চোখের সামনে হাত নাড়িয়ে বলল, হ্যালো মিস, আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? হসপিটাল? কথাটা শেষ করতে পারল না বোরাক। তার আগে মটুসি এক ঝটকায় উঠে দাঁড়ালো। খুব একটা জোরের চোট লাগেনি, ডান হাঁটুটা সামান্য ছিলে গেছে হয়তো, টনটন করছে জায়গাটা, জ্বলছে খুব। তবে এতটুকুতে কাহিল হওয়ার পাত্রী সে নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে গজগজ করতে করতে পরনের স্কার্ট ঝাড়তে শুরু করলো মটুসি। বোরাক অবাক হয়ে ওর কাণ্ড দেখছে। একটু আগেই যে মেয়ের এমন রণমূর্তির অভিব্যক্তি দেখাচ্ছিল, যে এখনই বুঝি চেঁচিয়ে চারপাশে 10টা মানুষ জড়ো করে তাকে গণধোলাই দেওয়ার ব্যবস্থা করবে, সেই মেয়ে এখন এত শান্ত। ঝাড়ি দেওয়া কিংবা মানুষ ডাকা তো দূরের কথা, মুখ দিয়ে রাগ কাটছে না একটাও। বাক প্রতিবন্ধী নাকি? অত কিছু না ভেবে বোরাক বাইকটা তোলার জন্য পিঠ কুঁজে হাত বাড়ালে মটুসি তার আগেই এক ঝটকায় নিজেই সেটা তুলে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে গজগজ করতে করতে বাইকটা ঠেলে হেঁটে হেঁটে রাস্তার অন্য পাশে চলে যেতে লাগলো সে। বোরাক এখন নিশ্চিত মেয়েটি সত্যি হয়তো বাক প্রতিবন্ধী। পাশের কৌতূহলী পথচারীদের মাথাতেও এই একই ভাবনা এলো।
এমন একটা দুর্ঘটনার পরেও মৌটুসিকে এমন নির্লিপ্তভাবে চলে যেতে দেখে তারাও ভেবে বসলো হয়তো কথাই বলতে পারে না সে, আর তাই অযথা নিজের এই সীমাবদ্ধতা প্রকাশে না এনে কোনো ঝামেলা না পাকিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল সে। একজন তো আক্ষেপ করে বলেই বসলো, আহারে, মাইয়াটা দেখতে শুনতে তো ভালোই, কিন্তু কথা কইতে পারে না। বোবা মানুষজন বুঝি একটু বেশি রূপ নিয়া জন্মায়। পাশের জন বলল, মেয়েটার আচার ব্যবহারও ভালো, নরম সরম, হুড়হাঙ্গামা না করেই কি সুন্দর চলে গেল। না হলে আজকাল তো রাস্তায় হাঁটার সময় হাতে হাত টাচ লাগলেও সেই তিলকে তাল বানিয়ে আশেপাশে 10 জন মানুষকে ডেকে জড়ো করানো হয়। তারপর বোরাকের দিকে তাকিয়ে উপদেশ ছুড়লেন, মেয়েটা ভালো বলে এবারের মতো পার পেয়ে গেলেন। এখন থেকে গাড়ি দেখে শুনে চালাবেন। দামি গাড়ি আছে বলে চোখ কান বন্ধ করে খালি উইড়েন না। বোরাক লোকটার কথার দিকে খুব একটা মন দিল না, তার দৃষ্টি তখন মৌটুসির দিকে। মেয়েটা ডান পা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, কদমে মৃদু ব্যথার ছাপ স্পষ্ট। বোরাক কয়েক পা এগিয়ে গিয়েও থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে ফিরে এলো সে। এদিকে মৌটুসি অন্য এক পাশে বাইক নিয়ে খাড়া করে রেখে সে নিজেও তার পাশে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ডান হাঁটুটা খুব জ্বলছে, রাগে তার থেকেও বেশি জ্বলছে তার ভেতরটা। বরাবরই সে একটু বেশি রকচটা স্বভাবের, রাগটাও চরম লেভেলের। রাগের মাথায় তার জিহ্বা নির্দিষ্ট কোনো স্টেশন থাকে না, একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। কি থেকে কি বলে দেয় তার ঠিক ঠিকানা নেই। এমন এমন কথা বেরিয়ে আসে যা মাথায় আনলেও লজ্জা লাগে। তবে সে ম্যাচিউরড একটা মেয়ে, পরিস্থিতি বুঝে চলতে হয় তাকে। সবসময় নিজেকে প্রাধান্য দিয়ে ছেলে মানুষই পরিচয় দেওয়ার মানে হয় না। এটা তার মেয়ের স্কুল, এখানে সিন ক্রিয়েট করলে তার প্রভাব বিরূপ হতে পারে। স্কুলের পরিবেশ, অন্য অভিভাবকদের উপস্থিতি, সব মিলিয়ে সে কোনোভাবেই কোনো হাসি বিদ্রুপের খোরাক হতে চায় না। তাই অনেক কষ্টেই নিজেকে সংযত রেখেছে মৌটুসি। সমস্যা থেকে মুখ ঘুরিয়ে দ্রুত পালিয়ে আসাটাও এক প্রকার বুদ্ধিমানের কাজ। মৌটুসি লম্বা লম্বা কয়েকটা শ্বাস টেনে নিয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো। তারপর মাথা ঘুরিয়ে বাইকটার দিকে তাকালো একবার। সামনের ডান দিকের প্লাস্টিকের প্যানেলে বেশ বড় একটা জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে। দাগটা দেখেই চাপা ক্ষোভটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল যেন। রাগে ফুসফুস শব্দ করে শ্বাস পড়ছে। ফর্সা নাকের লাল হওয়া পাটাতন নিঃশ্বাসের সাথে ফুলে ফেপে উঠছে তার। স্কুলের পেছনের জায়গাটা একটু নিরিবিলি, মানুষজনের সমাগম নেই এই দিকটায়। সেই সুযোগেই মনের সবটুকু চাপা রাগ ক্ষোভ ঝেড়ে বের করে দিতে লাগলো মৌটুসি। দাঁতে দাঁত চেপে নিজের মতো বিড়বিড় করে চলল সে, হবিস বেটা কোথাকার, চোখ বাসায় খুলে রেখে রাস্তায় এসে দামি গাড়ির ভাব মারায় শালা। 7 পুরুষের ভাগ্যে একটা গাড়ি কিনতে পারছে না, সেটা মানুষের পেছনে লাগিয়ে দেখাতে হবে। দেখো আমি বড় লোক, এত যদি বড় লোকই দেখানোর শখ থাকে তো রকেট কিনে আকাশের উড়বি তুই, রাস্তায় কেন? ইস, আমার বাইক। দেশে আর কোনো গাড়ি ছিল না, আমার বাইকে এসে লাগিয়ে দিতে হবে? মানুষ নামে জানোয়ার কোথাকার। আর একবার দেখাও খবিস লোক, তোর পাছায় আগুন লাগিয়ে তোকে আমি মহাকাশ ভ্রমণে না পাঠিয়েছি তো আমার নামও মৌ নয়। পরক্ষণে অসহায় মলিনমুখী স্ক্র্যাচের জায়গাটায় তার নরম হাত বুলিয়ে দিল কয়েকবার। বাইকটা তার খুব শখের, তার থেকেও বেশি প্রয়োজনের, অনেক কষ্টে জমানো টাকা দিয়ে কেনা। এখন এই স্ক্র্যাচ রিমুভ করতে কত টাকা যায় কে জানে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মৌটুসির ভেতর থেকে। এমন সময় ছুটির বেল বেজে উঠল। মৌটুসি নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল গেটের দিকে। ছুটির ঘন্টা বাজতে নিস্তব্ধ স্কুল প্রাঙ্গণ প্রাণ ফিরে পেল যেমন। ক্লাসরুমের বন্ধ দরজাগুলো ধরাস করে খুলে যেতে লাগলো। দৌড়ে দৌড়ে বেরিয়ে আসতে লাগলো রং বেরঙের পোশাক পরা এক ঝাঁক কচিকাচার দল। মৌটুসি এই ভিড়ের মাঝে বিপরীতগামী হয়ে দোতলায় উঠল না আর। সিঁড়ি সরাসরি মাঠের এক পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ থামতেই দোতলার সিঁড়ি দিয়ে নামতে থাকা বাচ্চাদের ভিড়ের মাঝে এবার চড়ুইয়েরও দেখা মিলল। মুহূর্তেই তার ভিতরের সকল মন খারাপ গায়েব হয়ে গেল। স্বয়ংক্রিয়ভাবে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। বীর আর চড়ুইকে হাত ধরে নামিয়ে নিয়ে আসছে সাফওয়ান। মৌটুসি আরেকটু এগিয়ে গিয়ে হাত উঁচিয়ে ইশারা করতেই চড়ুই তাকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। সাফওয়ানের হাত ঝাঁকিয়ে বলল, চাচু, ওই যে আমার মাম্মা। সাফওয়ান ওদের নিয়ে মৌটুসির দিকে এগিয়ে এলো। এসেই চড়ুই মাম্মার সাথে বীরের পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল।
মাম্মা, আমার নতুন বন্ধু, ওর নাম বীর। মৌটুসি বীরের মাথায় হাত বুলিয়ে ওকে আদর দিল। তোমার বন্ধু তো খুব মিষ্টি একটা বাবু চড়ুই পাখি। বীর পিটপিট চোখে মৌটুসির দিকে চেয়ে আছে। চড়ুই এবার সাফওয়ানকে দেখিয়ে দিয়ে বলল। আর এটা সাফান চাচ্চু। সাফওয়ান হেসে বলল। সাফওয়ান না, চড়ুই, সাফওয়ান। তারপর মৌটুসির দিকে তাকিয়ে অত্যন্ত ভদ্র ভঙ্গিতে বলল। আপু, আমি সাফওয়ান, বীরের দূর সম্পর্কের চাচ্চু হই। মৌটুসি বিনয়ী হাসল। ছেলেটা তার চেয়ে গুটি 2-3 বছরের ছোটই হবে বোধহয়। আমি মৌ, চড়ুইয়ের আম্মা। বীর চড়ুইয়ের একটা হাত ধরে বলল। তুমি এখন তোমার মাম্মার সাথে চলে যাবে চড়ুই পাখি। চড়ুই ঘন ঘন উপর নিচ মাথা নাড়ালো। কালকে তো আবার আসবো, আমার জন্য জায়গা রেখো। বীরের মুখটা মলিন হয়ে এলো। মৌটুসি মুচকি হেসে ওর গাল ছুঁয়ে দিয়ে বলল। মন খারাপ করো না বীর, আবার কাল দেখা হবে। তারপর চড়ুইয়ের হাত ধরে গেটের দিকে হাঁটা দিল। চড়ুই কয়েক কদম গিয়েই পেছন ফিরে তাকালো। বীরের মলিন মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো সে। হাত নাড়িয়ে বিদায় জানালো তার নতুন বন্ধুকে। মৌটুসি চড়ুইয়ের হাত ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো। চড়ুই পাখি দুষ্টুমি করেনি তো? একদম না, চড়ুই পাখি বাবু হয়ে বসেছিল আর মিসের সাথে পড়েছিল। মৌটুসি একটু হেসে আবার জিজ্ঞেস করলো। আর টিফিন ফিনিশ করেনি তো? করেছে তো, বীর বন্ধুর সাথে ভাগাভাগি করে। সেও আমাকে তার স্যান্ডউইচের ভাগ দিয়েছে আমাকে। মেন গেটের পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বোরাক। অগণিত অভিভাবকদের ভিড় ঠেলে ভেতরে যাওয়ার প্রয়োজন বোধ করেনি সে। একটু পর সাফওয়ান বীরকে নিয়ে বেরিয়ে এলো। গাড়ির দিকে এগিয়ে আসতে সামনে পাপাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ানের হাত ছেড়ে পাপা বলে এক দৌড়ে সেদিকে ছুটে গেল। বোরাক তৎক্ষণাৎ একটু নিচু হয়ে ঝুঁকে ছেলেকে কোলে তুলে নিল। দীর্ঘকায় সুঠাম বোরাক শিকদারের বলিষ্ঠ বাহুর ভাঁজে ছোট্ট বীর শিকদারকে দেখাটাও এক প্রকার চোখের প্রশান্তি। বীর বাবার গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বলল। তুমি এসেছো পাপা। বোরাক ছেলের গালে চুমুইকে বলল। এসেছি কলিজা, পাপা এসেছে। সাফওয়ান এগিয়ে আসতেই গাড়িতে উঠে পড়ল তারা। বীরের মাথা থেকে কালো টুপিটা খুলে নিতে নিতে বোরাক জিজ্ঞেস করলো। আমার বাবা আর স্কুল কেমন কাটলো? খুব ভালো পাপা। বীরের উৎসাহী কণ্ঠস্বর আর চোখে মুখে খুশির ঝলক দেখে স্বস্তি পেল বোরাক। সবসময় বাড়ির চার দেওয়ালে আবদ্ধ থাকা গুটি কয়েক মানুষের সাথে অভ্যস্ত বীর স্কুলের এই বিশাল কোলাহলপূর্ণ পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে বেশ চিন্তায় ছিল সে। কিন্তু এবার বীরের হাসি মুখের অভিব্যক্তি দেখে সত্যি নিশ্চিত হলো। গাড়ি স্টার্ট দিতে গিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখতেই কেন যেন হুট করে বোরাকের মানসপটে একবার মৌটুসির রোষে ভরা মুখটা ভেসে উঠল। ড্রাইভিংয়ে সে খুবই দক্ষ। পূর্বে এমন কোনো ভুলের কোনো রেকর্ড নেই তার। আজ যে কীভাবে কি হয়ে গেল, ছোট দুর্ঘটনাটাই এখনও তাকে বেশ অস্বস্তিতে ফেলে রেখেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। বোরাকের ঘোর কাটল বীরের কথায়। জানো পাপা, আমার একটা বন্ধু হয়েছে চড়ুই পাখি। বোরাক নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল। আচ্ছা, চড়ুই পাখির সাথে বন্ধুত্ব করে এসেছে আমার কলিজা। হ্যাঁ। পেছন থেকে সাফওয়ান বলল। ভাই, এই চড়ুই কিন্তু পাখি নয়, এটা হলো মিষ্টি, একটা চড়ুই, তাই না বীর? হ্যাঁ চড়ুই পাখি, পাখি নাও। ও আমার মানুষ বন্ধু। তাই নাকি? তাহলে তো সেই মিষ্টি চড়ুইকে দেখতেই হচ্ছে। গাল ভরে হেসে বীর বলল। ওকে পাপা, কাল তোমার সাথে চড়ুই পাখির মিট করিয়ে দিব। বোরাক সাফওয়ানকে জিজ্ঞেস করলো। বীর কিছু খেয়েছে সাফন? ভাই খেয়েছে। আজকে আমাদের গুড বয় বীর অনেক খেয়েছে। নুডলস খেয়েছে, আবার একটা স্যান্ডউইচ পুরোটাই শেষ করেছে। নুডলস? চড়ুই মেয়েটা নিয়ে এসেছিল, সেখান থেকে খেয়েছে। আমি গিয়ে দেখছি দুজন একসাথে খুব মজা করে নুডলস খাচ্ছে। মাম্মা জানো, বীর না তুতলিয়ে কথা বলে, ওর নামটাও ভালোভাবে বলতে পারে না, আমাকে বলে চড়ুই পাখি। বলেই ঠোঁট টিপে হাসল চড়ুই। মৌটুসি বাইক চালাতে চালাতে তার কোমর জড়িয়ে রাখা চড়ুইয়ের হাতের ওপর আলতো করে এক হাত রাখলো। বোঝানোর সুরে বলল। হাসি না মাম্মা, এটা স্বাভাবিক। বীর তো এখন অনেক ছোট, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আর মানুষের এসব সমস্যা নিয়ে হাসি তামাশা করা একেবারেই উচিত না। তুমি কিন্তু বীরের সামনে এই নিয়ে কখনো হাসবে না, একদম না।
না না, আমি ওর সামনে হাসিনি তো, আমি শুধু তোমার কাছে একটু হাসলাম। বীর আমার বন্ধু না, ওকে কেন কষ্ট দিব? আমি তো গুড গার্ল। মেয়ের পাকা পাকা বুঝদার কথা শুনে মৌটুসি মৃদু হাসলো। জানি তো, আমার চড়ুই পাখির মতো গুড গার্ল আর একটাও হয় না। মাম্মা, আরো শোনো, বীর না এখনো ফিডারে করে মিল্ক খায়। বীর ছোট যে। কিন্তু আমি তো মিল্ক মগে করে খাই, তাহলে কি আমি বড় হয়ে গেছি? বড় রাস্তা ছেড়ে সবজি পাড়ার একটা ছোট গলিতে মোড় নিল বাইক। গলির ভেতরে কিছুটা এগোতে একটা পুরনো ঢালু ছাদের বাংলা বাড়ির সামনে থামলো তা। ইঞ্জিনের শব্দ থামতেই ভেতর থেকে ভেসে এলো মেয়ে মানুষের চড়া গলার চিৎকার। মৌটুসির বুঝতে বাকি রইল না ভেতরে কী কাণ্ড ঘটছে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে দ্রুত বাইকের স্ট্যান্ড নামালো সে। তারপর চোরের হাতটা শক্ত করে ধরে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। যা ভেবেছিল তাই। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে শ্যামলা বর্ণের এক যুবতী, আর রান্নাঘরে এক মধ্যবয়স্ক মহিলা, সম্ভবত চুলায় কিছু বসিয়েছেন। এই দুইজন দুই প্রান্ত থেকে তীব্র তর্কে মেতেছেন। চিৎকার চেঁচামেচিতে চারপাশ অস্থির। মৌটুসি বারান্দার মেয়েটির দিকে শীতল দৃষ্টিতে তাকালো। মেয়েটি তাকে দেখেই আরও একতর চেতল যেন। গলার আওয়াজ আকাশে ছুড়ল এবার। হাওয়া বদলে মৌটুসির সন্তানসহ বাপের বাড়ি পড়ে থাকার খোঁটা দিতে ছাড়ল না। মৌটুসি সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি রান্নাঘরে চলে গেল। চুলাটা বন্ধ করে দিয়ে ভদ্রমহিলার হাত থেকে খুন্তিটা নিয়ে রাখলো। তারপর ঘরমাক্ত হাত ধরে টানতে টানতে বলল, আম্মা চলো এখান থেকে, ঘরে চলো, চড়ুইকে গোসল করাতে হবে, চলো। ভদ্রমহিলা শুনলেন না মেয়ের কথা। এই মুহূর্তে তিনি হিতাহিত জ্ঞান শূন্য। হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিলেন। ফুসতে ফুসতে চেঁচিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমার কোন পাপের শাস্তি স্বরূপ এরকম একটা ডাইনিকে আমার ঘরে পাঠাইছে মৌ। কত বড় পাপ করেছিলাম এই জীবনে, আমার সুখের সংসারটারে জাহান্নাম বানাইয়া দিল। কোন পাপের ফল ভোগ করতাছি আমি? বাইরে দাঁড়িয়ে থাকা যুবতীও চেঁচিয়ে পাল্টা প্রত্যুত্তর দিতে ছাড়ল না। মৌটুসি সেদিকে কান না দিয়ে ফের মায়ের হাত ধরে টেনে ঘরের দিকে নিয়ে যেতে যেতে কঠিন গলায় বলল, যখন সব জানো বোঝো তখন জবাব দিতে যাও কেন? কুকুর গু চাটছে কারণ ওটা তার স্বভাব, সে কুকুর। এখন তুমিও কি তাল মিলিয়ে তার সাথে সেই গু চাটবে, নাকি নাক সিটকে চুপচাপ সেখান থেকে চলে আসবে? মৌটুসি ভদ্রমহিলাকে টেনে ঘরে নিয়ে খাটের ওপর বসিয়ে দিল। শীতের মধ্যেও ঘামছেন তিনি। উত্তেজিত হওয়ার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মৌটুসি ফ্যানটা আস্তে করে ছেড়ে মায়ের পাশে এসে বসলো। পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বুঝিয়ে বলল, তোমাকে আর কতবার কিভাবে বোঝালে নিজেকে সামলাতে শিখবে আম্মা? হাই প্রেশারের রোগী তুমি, উত্তেজিত হয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করলে কি হতে পারে জানো? ভদ্রমহিলা এক বুক দীর্ঘশ্বাস আর কষ্ট চেপে রাখতে পারলেন না। আঁচল দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠলেন তিনি। আমার সংসারটা ধ্বংস করে দিল রে মা। আমার সুখ, আমার ছেলে সব কেড়ে নিল ওই ডাইনিটা। মৌটুসি মাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। সংসারের এই তিক্ততা, এই নিত্যদিনের হাহাকার যেন তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। চড়ুই ততক্ষণে লক্ষ্মী মেয়ের মতো নিজের ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিয়েছে। এইরকম পরিস্থিতিতে সে অভ্যস্ত। নানিমণি আর মামিমার মাঝে এসব নতুন কিছু নয়। সে জানে এই সময় নানিমণির মেজাজ গরম থাকে। তাই কোনো শব্দ না করে নিজের স্কুল ব্যাগ গুছিয়ে শীতের ভারী কাপড়গুলো ছেড়ে পাতলা পাজামা ফতুয়া পরে নিয়েছে। এখন সে খাটের এক কোণে একেবারে পা গুটিয়ে বাবু হয়ে বসে আছে। মৌটুসি মাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আম্মা আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রোদ উঠেছে, চড়ুইকে গোসল করিয়ে দাও। আর ওই মহিলার সাথে একটাও কথা বলবে না, বাকিটা আমি রাতে এসে শুনছি। তারপর চড়ুইয়ের উদ্দেশ্যে বলল, চড়ুই পাখি নানিমণির সব কথা শুনবে, বিরক্ত করবে না তাকে। চড়ুই বাধ্য মেয়ের মতো মাথা কাত করে বলল, আচ্ছা মাম্মা। মৌটুসি ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে পাশের ঘরের দরজার কাছে গেল। মেহরুন এখনও রান্নাঘরে নিজের মতো চিল্লাপাল্লা করেই যাচ্ছে, সাথে ধূপধাপ করে হাঁড়ি পাতিল ঘাটছে, রাখছে, আবার প্রয়োজনেরটা নিচ্ছে। মৌটুসি বরাবরের মতোই তাকে এড়িয়ে ভেজানো দরজাটা অল্প খুলে উকি দিল ভিতরে। দরজার সরাসরি বিছানার ওপর শুয়ে আছেন মধ্যবয়স্ক সামাদ আলী। গত 2 বছর যাবৎ বিছানার সাথে শয্যাশায়ী তিনি। বিছানায় এখন তার পৃথিবী। শরীরের বাঁ পাশটা অবশ, নিথর। মুখটা একদিকে বেঁকে যাওয়ায় কথা বলতেও এখন ভীষণ কষ্ট হয়। অস্পষ্ট শোনায় বাক্যগুলো।
দরজা খোলার মৃদু শব্দে সামাদ আলী ধীর গতিতে মাথা ঘুরিয়ে তাকালেন। ভদ্রলোকের নিষ্প্রভ চোখে একরাশ প্রশ্ন। মুখ দিয়ে অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে বলতে চাইলেন, বাইরে কি হয়েছে আম্মা? মৌটুসি হাসি মুখিয়ে এগিয়ে গিয়ে বাবার রুক্ষ চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তেমন কিছু না আব্বা, ভাবি আর আম্মার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে আর কি। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। সামাদ আলী অসহায় দৃষ্টিতে মেয়ের পানে তাকিয়ে মৌটুসি জিজ্ঞেস করলো, ক্ষুধা লেগেছে আব্বা তোমার? আমি আম্মাকে বলে দিচ্ছি, তোমাকে খাইয়ে দেবে। আমাকে আবার দোকানে যেতে হবে। সামাদ আলী মাথা নাড়িয়ে বোঝালেন ক্ষুধা লাগেনি তার। মৌটুসি বলল, আচ্ছা তাহলে একটু পরেই খেও, আম্মা ফাঁকা হলে খাইয়ে দেবে, আমি আসি। মৌটুসি চলে গেলেও লালবানু বেগম একই জায়গায় ঠায় বসে রইলেন। দৃষ্টি কোনো একদিকে স্থির ওনার। চোরাই উঠে গিয়ে ওয়ার্ড্রোবের নিচের ড্রয়ার খুলে একটা ট্রাউজার আর ফুল হাতের গেঞ্জি বের করে নানির কাছে এসে মিষ্টি করে বলল, নানিমণি চলো গোসল করব। লালবানু বেগম শাড়ির আঁচল দিয়ে কপাল গলার ঘামটুকু মুছে চুরুইকে নিয়ে ওয়াশরুমের দিকে চললেন। একতলা এই বাড়িটি ইটের দল বিশিষ্ট হলেও ওপরে টিন, মেঝে প্লাস্টার। 3 দিক ঘিরে 4 রুমের মাঝে 4 কোণা একটা ইট বিছানো আঙিনা। এক পাশে আধা পাকা একটা রান্নাঘর, পাশেই একটা বড়সড় ওয়াশরুম, অন্য পাশটায় বাড়ির মূল দরজা। মৌটুসির এক বড় ভাই আছে, নাম রবিন। রবিনের আর মেহরুনের ঘরে 6-7 বছরের এক ছেলেও আছে, নাম মাসুম। বউ বাচ্চা নিয়ে এই বাড়িতেই থাকে রবিন, তবে হাড়ি আলাদা তাদের। একই ছাদের নিচে থাকলেও শাশুড়ি বৌমা একে অপরের সাথে কথা বলেন না। শাশুড়িকে দেখে মুখে বাঁকিয়ে চলে যায় মেহরুন। প্রায় গৃহস্থালির এটোটা নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে তাদের মাঝে। জবেদা বেগমও আবার একটু একরোখা, চুপ থেকে পরিস্থিতি মানিয়ে নিতে পারেন না। কথায় আছে, বউ গরম হলে শাশুড়িকে একটু নরম হতে হয়, কিন্তু উভয় পক্ষই যখন গরম তখন সেখানে আগুন তো লাগবেই। ফুপুমনি, ড্রয়িং রুমে পা রাখতেই সোফার ওপর আশাকে দেখে দরজা থেকে আনন্দে আত্মহারা হয়ে সেদিকে ছুট লাগালো বীর। আশাও হাসি মুখে ভাইবোর দিকে হাত বাড়িয়ে কাছে আসতেই কোলে তুলে বসিয়ে নিল তাকে। গালে মুখে আদর দিতে দিতে জিজ্ঞেস করলো, আমার বীর সোনা, স্কুলে গিয়েছিলে বাবা? হ্যাঁ আমি এখন বড় হয়ে গিয়েছি ফুপুমনি, এখন স্কুলে যাই আমি। আশা মুচকি হেসে বীরের ফর্সা আদুরে গাল টেনে দিল। বোরাক শিকদারও এগিয়ে এলো তাদের দিকে। আশার পাশে বসে টিভি দেখতে থাকা 2-2.5 বছরের ভুবনের মাথায় হাত বুলিয়ে আদর করে বোনের দিকে তাকিয়ে বলল, হাসান ভাই আসেনি? না ভাইয়া, কয়দিন খুব ব্যস্ত ও, একেবারে এসে নিয়ে যাবে। আচ্ছা, কি খাবি? খালাকে রান্না করতে বলিস। আর কিছু লাগলে সাফনকে বাজারে পাঠাবে। আচ্ছা সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আর ও এখনো ফেরেনি? সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল বোরাক। না, আজকে 2টোর দিকে ক্লাস শেষ হবে বলল। বীর ফুপুমনির বুকে মুখ লুকিয়ে আরাম করে বসে আছে। আনমনে কামিজের সামনের বোতাম খুঁড়তে খুঁড়তে মলিন মুখে বলল, ফুপুমনি তুমি আজ ঢাকা যেও না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না। কেন সোনা? পাপা, আরও রাফুপি, সাফওয়ান চাচু, খালামণিরা সবাই তো আছে। বাবা তো সারাদিন অফিসে থাকে, খালামণিরা সবাই শুধু কাজ আর রান্নাই করে। আলু ফুপি সবসময় ল্যাপটপ নিয়ে বসে থাকে। দিদুনও তো আর আসে না, শুধু সাফান চাচ্চু একটু খেলে, কিন্তু সবসময় না। বীরের এই সরল স্বীকারোক্তিতে ওর ছোট্ট মনের একরাশ বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অথচ সেই ভারী ভারী কথাগুলো কি অবলীলাই না বলে দিল বাচ্চাটা। এই বিশাল শিকদার ম্যানশন এত এত আভিজাত্য, অথচ সেই বাড়ির মধ্যমণি নিঃসঙ্গতায় কাতর। তাকে একটু আদরে আগলে রাখার কেউ নেই। আশা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বীরের মলিন মুখপানে। কি বলবে সে? খানিক বাদে বীরকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল আশা, কিন্তু এবারও কিছু বলতে পারল না। বীর নিজেই আবার বলে উঠল, তুমি আর চলে যেও না ফুপুমনি। আশা দীর্ঘশ্বাস ছাড়ল। এছাড়া তার আর কি বা করার আছে? তার নিজেরও তো সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। তাদের ছেড়ে এখানে পড়ে থাকা সম্ভব না তার পক্ষেও। তবুও অন্তত বর্তমান সময়টুকু বীরকে খুশি করতে বা রাখতে বলল। আচ্ছা বাবা, যাব না। মিথ্যা এই আশ্বাসটুকু বীর সত্যি ভেবে বসলো। তার মলিন চোখ মুখ খুশিতে চকচক করে উঠল মুহূর্তেই। বিল লাভ ইউ ফুপুমনি। মি টু সোনা বাবা। ছোট্ট ভুবন অনেকক্ষণ যাবৎ তার মায়ের কোলে বসে আদর নিতে বীরকে দেখে এবার ধৈর্যহারা হয়ে পড়ল।
মুখ দিয়ে আধো আধো বুলি কেটে বীরকে ধমকে নামতে বলছে সে। সাথে ছোট ছোট আঙ্গুলের আক্রমণ তো আছেই। আশা ছেলেকেও এক হাতে আগলে নিল। বীর মুখ কুচকে বলল, ভুবন পচা ফুপুমনি, ওকে লাগবে না। ফুপাল সাথে দেখা পাঠিয়ে দিব, আর তোমাকে আমার কাছে লিখে দিব। আচ্ছা, কিন্তু ভাইয়া তো এখনো অনেক ছোট, মাকে ছেড়ে একা ঢাকা থাকবে কিভাবে? কেন? গুলুল মিল খাওয়াবে আর থাকবে। এর মধ্যেই বোরাক হাতে একটা ফাইল নিয়ে নেমে এলো। আশা, বীরকে একটু গোসল করিয়ে দে তো। আশা ভাইকে আবার বেরিয়ে যেতে দেখে বলল, ভাইয়া খেয়ে যাও একেবারে, দুপুর তো হয়েই গিয়েছে। বাইরে খেয়ে নেবো আমি, তোরা খেয়ে নিস। বোরাক চলে গেলে আশা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ভুবনকে কোলে নিয়ে বীরের হাত ধরে বলল, চলো বীর, গোসল করতে হবে। গোসলের কথা শুনতেই হাত গুটিয়ে ফেলল বীর। মুখ কুচকে বলল, গোসল দিতে শীত লাগে ফুপুমনি। শীত লাগবে না বাবা, গিজার ছেড়ে গরম পানি দিয়ে গোসল করব আমরা। তাও লাগে, কাপড় খুললেই শীত লাগে। একটু লাগলে কিছু হবে না সোনা, দেখো ভুবন ভাইয়াও গোসল করবে, একসাথে করবে, চলো, অনেক মজা হবে। বিকেলের সূর্যটা টিনের চালের ওপর হেলে পড়েছে। হালকা বেগুনি আর কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে পশ্চিমের আকাশে, যা এই কলোনির পুরনো ইটের দেওয়ালগুলোর গায়ে বিষণ্ণ সুন্দর এক রূপ এনে দিয়েছে। বাতাসের গতি এখন একটু কম। শীতের আমেজ মাখা এই স্নিগ্ধ বিকেলে পরিবেশটা একটু বেশি শান্ত ও নিঝুম। সমেদ আলীর আঙিনায় দাঁড়িয়ে থাকা পেয়ারা গাছটার ডালপালা থেকে কিছু শুকনো পাতা ঝরে পড়েছে গাছটির তলায়, আর সেখানেই বসেছে চড়ুইয়ের ছোট্ট এক সাম্রাজ্য। মাটির ওপর অ্যালুমিনিয়াম আর মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে সংসার পেতে বসেছে সে। আজকের মেনু তার বেশ চাকালো। ইটের কুচি দিয়ে গরুর মাংসের রান্না করেছে। পাশে একটা মাটির হাঁড়িতে লালবানু বেগমের আজকের রান্না করা ডাটার অবশিষ্ট অংশগুলো কেটে কেটে বানিয়েছে মাছের ঝোল। পড়ে থাকা পেয়ারা গাছের শুকনো পাতা দিয়ে শাক ভাজা, এমন নানা পদ। চড়ুই খুব নিবিষ্ট হয়ে ঘাড় বাঁকিয়ে খুন্তি দিয়ে তরকারি নাড়ছে, আর এক মনে বিড়বিড় করে বলছে, এই যে দিলাম একটু হলুদ, একটু ঝাল, এবার মাংসটা সিদ্ধ হোক। একেবারে যেন পৃথিবীর সেরা রাঁধুনি সে, সাথে এক নিবিষ্ট সংসারী বধূয়া। এমন সময়ই এক জোড়া কালো স্যান্ডেল পরা নাদুস নুদুস পা এগিয়ে এলো অবলীলায় চড়ুইয়ের যত্ন করে রান্না করা মাংসের হাঁড়িটা লাথি মেরে উল্টে দিল। ইটের কুচিগুলো ছড়িয়ে পড়ল সব দিকে। চড়ুই ভুরু কুচকে কৌতূহলী দৃষ্টিতে মাথা উঁচু করে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে মাসুম। ঠোঁট বেয়ে খিটখিটে তেরা হাসির ঝঙ্কার নামছে তার। শরীরটা বয়সের তুলনায় একটু বেশি হৃষ্টপুষ্ট হয়, হাসির সাথে সাথে পুরো শরীরটা দুলে উঠেছে। সাথে সাথে সেই দুই হাতে বড়সড় দুটো ছানার মিষ্টি তার। মিষ্টির ঝোল গড়িয়ে পড়ছে হাতের কোণ বেয়ে। মুহূর্তে চড়ুইয়ের ফুরফুরে মনটা বিষিয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো। রাগী কণ্ঠে এক প্রকার চেঁচিয়ে উঠল সে, আই, তুমি আমার খাবার ফেলে দিলে কেন? মাসুম চড়ুইয়ের কথায় পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ডান হাতের মিষ্টিটা মুখে পুরে মুখ বিকৃত করে চিবোতে লাগলো তা। চিবোতে চিবোতে অস্পষ্ট স্বরে বলল, ইচ্ছে করছে তাই। চড়ুই একইভাবে বসে রইল কিছুক্ষণ। তারপর মাটি থেকে ইটের কুচিগুলো হাঁড়িতে তুলে নিয়ে চট করে দাঁড়িয়ে পড়ল। মাসুম তখন বা হাতের মিষ্টিটা মুখে দিতে যাবে, কিন্তু আচমকা চড়ুই ওর হাত থেকে মিষ্টিটা ছিনিয়ে নিয়ে দূরে মাটিতে ছুঁড়ে মারল। মাসুমের চোখ কপালে, বড় বড় চোখে একবার মাটিতে লেপ্টে যাওয়া মিষ্টিটার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে চড়ুইয়ের দিকে তাকিয়ে গর্জে উঠল সে, ওই সুটকি পুটকির বাচ্চা, তুই আমার মিষ্টি ফেলে দিলি কেন? কোন সাহসে? চড়ুইও একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘাড় নাচিয়ে সেই একটা অ্যাটিটিউড নিয়ে বলল, ইচ্ছে হয়েছে তাই। মাসুম কিছুক্ষণ থমকে তাকিয়ে রইল চড়ুইয়ের দিকে। তারপর হঠাৎ করেই হু হু করে হেসে উঠল। তাচ্ছিল্য সুরে বলল, একটা নষ্ট হয়েছে তো কি হয়েছে? আব্বাই পুরো 1 কেজি মিষ্টি নিয়ে আসে। বলেই এক দৌড়ে ঘরে চলে গেল মাসুম। মিনিট খানেকের মাথায় পুরো মিষ্টির প্যাকেট নিয়ে চড়ুইয়ের সামনে এসে একটা একটা করে মুখে পড়ে চড়ুইকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। কিন্তু চড়ুইয়ের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সেই মাসুমের এসব বালখিল্যতায় পাত্তা না দিয়ে মাথা নুয়ে আবার তার রান্নায় ডুবে গেল। কিছুক্ষণ পর মেহেরুন ঘর থেকে বেরিয়ে আঙ্গিনার দৃশ্য দেখে মেজাজ গেল তার চোটে। এদিকে এগিয়ে এসে আচমকা মাসুমের পিঠে দুম করে এক কিল বসিয়ে দিল সে। হাত থেকে মিষ্টির প্যাকেটটা কেড়ে নিয়ে ধমকে উঠল।
মাসুম ভোতা মুখে বাথরুমের দিকে হাঁটা দিল। এদিকে চড়ুই ঠোঁট টিপে হাসছে, কয়েকবার নিচু স্বরে বিড়বিড় করতেও ছাড়লো না। হাতি, মাসুম হাতি। ভেতরের ঘরে জানালার পাশে সেলাই মেশিনে কাপড় সেলাই করছিলেন লালবানু বেগম। মেশিনের খটখট শব্দ ছাপিয়ে বারান্দা থেকে ভেসে আসা মেহেরুনের কড়া গলার আওয়াজ তার কানে এলো। চড়ুই বাইরে একা একা খেলছে ভেবে একটু চিন্তিত হয়ে তিনি সেলাই থামিয়ে উঠে এলেন। বারান্দায় এসে দেখলেন আঙিনায় চড়ুই একাই নিজের মনে খেলছে, আশেপাশে আর কেউ নেই। শীতের আবেশ গাঢ় হতে শুরু করেছে, হিমেল হাওয়া বইছে। চড়ুইয়ের পরনে কেবল একটি পাতলা ফুলহাতা গেঞ্জি, কোমর সমান চুলগুলো কিছুটা আলুথালু হয়ে পিঠে পড়ে আছে। তিনি ঘর থেকে একটা মোটা সোয়েটার আর চিরুনি নিয়ে এসে ডেকে উঠলেন চড়ুইকে। পাখি, এনো, আও নানু।